বাতাসপুর নামের একটি গ্রাম। এই গ্রামে থাকেন খগেন্দ্রনাথ চাটুর্যে। উনি সবার খগেন খুড়ো। আরে দাঁড়াও, তারা কিসের, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে খগেন খুড়োর পরিচয় করিয়ে দিচ্ছি। এই খগেন খুড়ো আড্ডাতেই তোমাদের সামনে আমরা তুলে ধরব বিভিন্ন ভয়ের গল্প। ও, আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি। আমি অনিমেষ বোস, আর পুরো বাতাসপুর আমায় মাস্টার নামেই চেনে। এর কারণ হলো আমি বাতাসপুর হাই স্কুলের অঙ্ক শিক্ষক। তার আগে চট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভয়ের অ্যানিমেটেড গল্প পেতে। তো চলো যাওয়া যাক বাতাসপুরে। ইনি হলেন খগেন খুড়ো, যার কথা তোমাদের বলছিলাম। মাথায় টাক, সব চুল পেকে গেছে, চোখে মোটা ফ্রেমের চশমা পরেন, একসময় শিক্ষকতা করতেন, এখন রিটায়ার্ড। আর খগেন খুড়ো আড্ডায় রয়েছে হারান, গোলগাল স্বাস্থ্যবান চেহারা, সর্বদা ঠোঁটের কোণে একটা হাসি লেগেই রয়েছে। পেশায় সে মাছ ধরে। আর রয়েছে নিতাই মাঠে চাষবাস করে, লম্বা রোগা পাতলা চেহারা। আর রয়েছি আমি, মানে মাস্টার। আমার বাড়ি কলকাতায়, কিন্তু পোস্টিং হয়ে এসেছি এই গণ্ডগ্রাম বাতাসপুরে। তবে এতে আমার কোনো সমস্যা হচ্ছে না। বাতাসপুরের লোকজন এত ভালো, আমি বুঝতেই পারি না যে আমার বাড়িতে আমি থাকি না। আসলে গ্রামের লোকজন আমায় খুবই ভালোবাসে। তা আমি এখানে পোস্টিং হয়ে এসেছি 2 মাস হলো। প্রথম অসুবিধে হতো থাকার আর খাওয়ার। তারপর আমাদের স্কুলের বাংলা শিক্ষক অবনীবাবু একদিন আমায় ডেকে বললেন, ওহে অনিমেষ, তুমি একটা বাড়ির খোঁজ করছিলে না? তা আমাদের গ্রামে খগেন খুড়ো একটা বাড়ি ভাড়া দেবেন বলছিলেন। তা তুমি যদি বলো আমি কথা বলে দেখতে পারি। তা ওনার সুপারিশে আমি এই ঘরটা পেয়েছিলাম। এটা খগেন খুড়োর বাড়িরই একটা ঘর। তা সেই থেকে এখানেই আছি। বেশ ভালো লাগে আমার এখানে থাকতে। এখানে থাকতে ভালো লাগার আরও একটি কারণ রয়েছে, যেটা হলো খগেন খুড়োর বাড়িতে ভূতের আড্ডা। সেখানে সবাই, মানে খগেন খুড়ো, নিতাই, হারান, এরা সবাই নিজেরা নিজেদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা এই আড্ডাতে বলে থাকেন। তা আজকেও আড্ডা বসেছে। আড্ডায় মধ্যমণি খগেন খুড়ো। বুঝলে মাস্টার, তোমরা হলে গিয়ে শহরের লোক, তোমরা ভূত প্রেতে বিশ্বাস করবে কেন? তবে আজকে যে গল্পটা তোমাদের শোনাবো, সেটা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। তবে শোনো সেই গল্প। আমাদের সময় সেরকম কোনো উন্নত প্রযুক্তি ছিল না ফোন, না ছিল কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা। তাই খুব কষ্ট করেই সব জায়গায় যাতায়াত করতে হতো। আমার তখন বয়স কত, 26 কি 27 হবে। সবে মাস্টারি পেয়েছি। তবে সমস্যা একটাই, আমার পোস্টিং পড়ল গিয়ে নিশুতিপুর নামে এক গ্রামে। নামেও নিশুতিপুর, শুনেছি নাকি সত্যি সত্যি সন্ধ্যের পর নিশুতিপুর হয়ে যায়। তবে আমার সেরকম সমস্যা ছিল না, কারণ আমি নিজেও ছিলাম গ্রামের ছেলে। খারাপ লাগাটা একটাই জায়গায় ছিল, যে বাড়ির সবাইকে ছেড়ে থাকতে হবে। কি আর করা, প্রথম সরকারি চাকরি, যেতে তো হবেই। একদিন নিজের সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নিশুতিপুরের উদ্দেশ্যে। ট্রেনে উঠে দেখলাম ট্রেনে খুব একটা ভিড় নেই। আমি একটা জানলার ধারের জায়গা দখল করে বসে পড়লাম। ট্রেন আপন গতিতে ছুটে চলল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় বোধহয় আমার চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ ঘুম ভাঙতে জানলা দিয়ে দেখলাম নিশুতিপুর ঢুকছে। ট্রেনের কামরা প্রায় ফাঁকা। ট্রেন স্টেশনে থামতেই নিজের জিনিসপত্র নিয়ে স্টেশনে নামলাম। স্টেশনে তো নামলাম, কিন্তু স্টেশনে বাকি আর অন্য কাউকে নামতে দেখলাম না। এ যে সত্যি নিশুতিপুর।
ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে স্টেশনটাও ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। দূরে একটা লণ্ঠনের আলো দেখতে পেলাম, মনে হয় স্টেশন মাস্টারের ঘর। আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম, হ্যাঁ, সেটাই স্টেশন মাস্টারের ঘর। উঁকি দিয়ে দেখলাম একজন কোট প্যান্ট পরা গোলগাল চেহারার মধ্যবয়সী ভদ্রলোক বসে ঝিমোচ্ছেন। আমি ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, দাদা, একটু ভিতরে আসবো? ভদ্রলোক একটা হাই তুলে বললেন, আসুন আসুন, ভিতরে আসুন, বাইরে ঠান্ডা রয়েছে, ভিতরে আসুন, ভিতরে আসুন। আমি বললাম, আসলে আমি আসছি বাতাসপুর থেকে, আসছি এই নিশুতিপুর স্কুলের বাংলা শিক্ষক হয়ে। বলতে পারেন গ্রামে কি করে পৌঁছবো? আপনি বড্ড দেরি করে ফেলেছেন দাদা, বিকালের ট্রেনটা এলে তাও 2-4টে গরুর গাড়ি পেয়ে যেতেন, কিন্তু এখন তো কিছুই পাবেন না। এখানে রাত 8টার পর সব বন্ধ হয়ে যায়। স্টেশন থেকে গ্রাম প্রায় 5 কিলোমিটার, হেঁটে যাওয়াও সম্ভব নয়। আপনি এক কাজ করুন, আপনি, আমার একটা ঘর রয়েছে, আপনি সেখানে থেকে যান আজকের রাতটা। কাল সকালে আমি নয় একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দেবো। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, সমস্যা নেই, আপনি চলুন, আমি ঘরটা দেখিয়ে দিই। আর আমি এই স্টেশনের অফিসেই রয়েছি, সুবিধা অসুবিধা হলে আমায় ডাকবেন। এই বলে স্টেশন মাস্টার আমায় একটা ঘরে নিয়ে এলেন। ঘরের অবস্থা খুব একটা ভালো না, চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। আমি কিছুক্ষণ বসে থাকার পর শুয়ে পড়লাম। হয়তো কিছুক্ষণের জন্য চোখটা লেগে গেছিল। এমন সময় দরজায় টোকার শব্দ শুনে ধড়মড় করে উঠে বসলাম। মনে মনে ভাবলাম হয়তো স্টেশন মাস্টার। এই ভেবে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতে আমার ভুল ভাঙল। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা চাদর মুড়ি দেওয়া বেঁটেখাটো লোক। আমি কিছু বলার আগেই লোকটি বলে উঠল, বাবু, আপনি গ্রামে যাবেন তো? আমায় স্টেশন মাস্টার বাবু পাঠালেন, আমার গরু গাড়িতে আপনাকে নিয়ে যেতে বললেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা বাজে। বাবা, এত বেজে গেছে! আমি মনে মনে ভাবছি যাব কি যাব না। এমন সময় লোকটি বলে উঠল, বাবু তাড়াতাড়ি করেন, আমায়ও গ্রামে ফিরতে হবে। আমি বললাম, স্টেশন মাস্টারবাবু কোথায়? আজ্ঞে বাবু, উনি পরের স্টেশনে মালগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানেই গেলেন। যাওয়ার সময় আমাকে পেয়ে আপনাকে গ্রামে ছেড়ে দিতে বললেন। আমি বললাম, গ্রামে তো যাব ঠিকই, কিন্তু এত রাতে আমার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের আমি পাবো কি করে? আজ্ঞে বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমি যেখানে থাকি, মানে নিশুতিপুরের জমিদার বাড়িতে, সেখানেই আমি গরুর গাড়ির গাড়োয়ানের কাজ করি। আমার বাবু, মানে নিশুতিপুরের জমিদার বাবু, খুবই ভালো মানুষ, আপনাকে নিশ্চয়ই জায়গা দেবেন। আসেন আসেন বাবু, আসেন, কোনো চিন্তা নেই আপনার। আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিলাম। স্টেশন মাস্টার যখন বলেছেন তখন চলেই যাই, এই ভেবে আমি নগেনের পিছন পিছন চললাম। স্টেশনের বাইরে এসে দেখলাম একটা গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাবু, গাড়ি ছাড়ি তাহলে? আমি সম্মতি দিতে সে গাড়ি ছেড়ে দিল। গাড়িতে যেতে যেতে দেখলাম চারিদিকে অন্ধকার মাঠ, যত দূর চোখ যায় তত দূর চাষের জমি, যদিও বেশি দূর অবধি দেখা যাচ্ছে না কুয়াশা থাকার জন্য। গাড়োয়ানের মুখে কোনো কথা নেই। আমি ভদ্রতার খাতিরে বললাম, তা তোমার নাম কি হে? লোকটি উত্তর দিল, আজ্ঞে বাবু, আমার নাম নগেন। তা তুমি নিশুতিপুর গ্রামে থাকো? আজ্ঞে বাবু, আমি জমিদার বাড়িতেই থাকি, আমার কোনো বাড়িঘর নেই। জমিদার বাবু আমায় দয়া করে কাজে বহাল করেছিলেন, সে আজ বহু কাল আগের কথা। তা সেই থেকেই আমি জমিদার বাড়িতেই থাকি, খাই। এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হলো না।
হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভাঙল। বাবু, আমরা এসে গেছি, নামেন। আমি আমার বাক্সপত্র নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। বেশ বড় জমিদার বাড়ি, তবে কোথাও এক ফোঁটা আলো জ্বলছে না। দেখে কেমন যেন গাটা ছমছম করে উঠল। এমন সময় গাড়োয়ান মানে নগেন বলল, বাবু চলেন, জমিদার বাবুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা। আমি কিন্তু কিন্তু করে বললাম, তা তোমার বাবু এখনো কি জেগে আছেন নাকি? দেখে তো মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছেন। না, বাবু রাতে একদম ঘুমোতে পারেন না, উনি জেগেই আছেন। আপনি আমার পিছনে পিছনে আসেন। আমি লোকটির পিছনে পিছনে জমিদার বাড়িতে ঢুকলাম। ভিতরে দেখলাম বাড়ির অবস্থা খুব একটা ভালো না, হয়তো বহু বছর মেরামত করা হয়নি। আমায় নগেন একটি ঘরে নিয়ে গেল। ঘরের কোণে একটা ছোট্ট লণ্ঠন জ্বলছে, আর দেখলাম একজন সাদা পাঞ্জাবি ধুতি পরা লম্বা ভদ্রলোক একটি চেয়ারে বসে রয়েছেন। নগেন সেই ভদ্রলোকটিকে বললে, বাবু, ইনি নিশুতিপুর হাই স্কুলের মাস্টার। এই বাবু থাকার কোনো জায়গা পাচ্ছিলেন না রাতে, তাই আমি নিয়ে এলাম। তা ভালো করেছিস। তা আপনার নাম কি? নমস্কার, আমি খগেন্দ্রনাথ চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি উদিত নারায়ণ মুখোপাধ্যায়। আপনি এক কাজ করুন, আপনি নগেনের পিছন পিছন যান, ও আপনার ঘরটা দেখিয়ে দেবে। এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। আমিও ক্লান্ত ছিলাম, তাই নগেনের পিছন পিছন চললাম। একটি ঘরে এসে আমরা দুজনেই ঢুকলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরটা মন্দ না, বেশ ভালো। স্টেশনের ঘরটার থেকে অনেক গুণে ভালো। নগেন বলল, বাবু আপনি শুয়ে পড়েন, আমি আসি। আমি নগেনকে টাকা দিতে গেলে সে কিছুতেই পয়সা নিল না, তাই আমি আর কথা না বাড়িয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা কান্নার শব্দে আমার ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় রাত 3টে বাজে। আমি বিছানায় উঠে বসলাম। অন্ধকারে চোখটা সয়ে যেতে দেখলাম দরজার নিচের ফাঁক দিয়ে একটা আলো আমার ঘরে আসছে। কান্না অনেকগুলি মহিলা কণ্ঠের। মনে মনে ভাবলাম, কোনো বিপদ আপদ হলো না তো? না, একবার উঠে দেখা উচিত। আমি বিছানা ছেড়ে উঠে দরজা খুললাম। দেখলাম চারিদিকে আলো জ্বলছে। আর এ কি, বাড়ির অবস্থা একেবারে বদলে গেছে। কোথায় গেল সেই ভাঙাচোরা দেওয়াল? কোথায় গেল সেই ভাঙাচোরা ছাদ? এ তো ঝকঝকে একটা জমিদার বাড়ি। তবে কি অন্ধকারে আমি ভুল দেখলাম? না, কখনো নয়, এত ভুল আমি দেখিনি। এবার আমি কান্নার উৎস খোঁজার চেষ্টা করলাম। ভালো করে শুনে বুঝতে পারলাম আমারই ঘরের 2-3টে ঘর পর থেকেই এই শব্দটা আসছে। আমি পায়ে পায়ে সেই ঘরটির দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দরজার বাইরে থেকে দেখে ভিতরে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। এ কি, বিছানায় শুয়ে রয়েছেন জমিদার উদিত নারায়ণ মুখোপাধ্যায়। দেখে মনে হচ্ছে তিনি খুবই অসুস্থ, আর তাকে ঘিরে অনেক লোকজন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনেক দিন ধরেই অসুস্থ, কিন্তু এটা কি করে সম্ভব? এমন সময় নগেনকে দেখতে পেলাম। আমি নগেনকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা নগেন, জমিদার বাবুর কি হয়েছে? আমি তো ওনাকে একটু আগেও সুস্থ দেখলাম। নগেন আমার দিকে ঘুরে তাকালো। এই কি দৃষ্টি নগেনের! চোখগুলো কোটরে ঢুকে গেছে, মরা মাছের মতো দৃষ্টি। নগেন হঠাৎ আমাকে দেখে বলে উঠল, ডাক্তারবাবু আপনি এসেছেন? দেখুন না বাবুর কি হয়েছে, বাবুর খুব শরীর খারাপ। আমি অবাক হয়ে বললাম, এ কি বলছো নগেন? আমি খগেন্দ্রনাথ, নিশুতিপুরের মাস্টার। এমন সময় দেখলাম জমিদার বাবুর আশেপাশের লোকজনরা আমার দিকে ঘুরে তাকালেন। এ কি, সবার চোখে সেই মরা মাছের মতো দৃষ্টি। তারা সবাই আমাকে বলতে লাগলেন, ডাক্তারবাবু আমাদের সবাইকে বাঁচান, এই রোগ থেকে আমাদের মুক্তি দিন, এই রোগের হাত থেকে আমাদের বাঁচান। এরা কোন রোগের কথা বলছে?
হঠাৎ দেখলাম সবার চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। সবাই আস্তে আস্তে যেন কঙ্কালে পরিণত হচ্ছে। এই সময় হঠাৎ শুনতে পেলাম জমিদার উদিত নারায়ণের গলা, তোমরা থামো, ওর কোনো ক্ষতি করো না, উনি বিপদে পড়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছেন। এই পর্যন্তই আমার কানে এসেছিল। ওই দৃশ্য আমি আর সহ্য করতে পারিনি। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে আমার জ্ঞান ফেরে, আর আমি নিজেকে সেই জমিদার বাড়ি মানে জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থেকে নিজেকে আবিষ্কার করি। যা হোক করে সেখান থেকে বেরিয়ে আসি। জমিদার বাড়ি থেকে আমাকে বেরোতে দেখে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এ কি, আপনি জমিদার বাড়িতে কি করছিলেন? আমি তাকে সমস্ত কথা খুলে বলি। তিনি সব শুনে আমায় বললেন, তবে শুনুন, এই জমিদার বাড়ির ইতিহাস। এই জমিদার বাড়ি আজ থেকে 20 বছর আগেও ভালো ছিল। জমিদার বাড়িতে উদিত নারায়ণ মুখোপাধ্যায় ও তার পরিবার বসবাস করতেন। হঠাৎ গ্রামে কলেরার মড়ক দেখা দিল। যা হোক করে আমাদের মতো কিছু গ্রামবাসী বেঁচে গিয়েছিল, তবে জমিদার বাড়ি কেউ বাঁচেনি সেই মড়কে। তাই গ্রামবাসীরা এই পথটা একটু এড়িয়েই চলে। তবে যাই হোক, উদিত নারায়ণ কিন্তু খুব ভালো জমিদার ছিলেন। ভদ্রলোক একটানা কথাগুলি বলে একটু দম নিতে থামলেন। তা চলুন, আমি আপনাকে আপনার থাকার জায়গা অবধি দিয়ে আসি। তারপর সেই ভদ্রলোক আমাকে আমার থাকার জায়গা অবধি পৌঁছে দিয়েছিলেন। এই হলো আমার জীবনের একটি সত্যি ঘটনা।